স্বাগত জানাচ্ছি খাদেরগঞ্জ থেকে পড়ছিল। সাথে আছে আমি শামীম জাহেদি। ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও শরীয়তপুরের পদ্মা এবং মেঘনার বিভিন্ন পয়েন্টে দিন রাত অবাধে মাছ শিকার করা হয়েছে। প্রশাসনের হাত করে ইলিশের রমরমা ব্যবসা চালিয়েছে, কথা স্বীকার করেছে সেখানকার ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় মা ইলিশ নিধন। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর দেওয়ান আলী হাসান। তবে মূল আলোচনা যাবার আগে দেখিনি একটি প্রতিবেদন। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিক্রয় ও মজুদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলার মাঝিরঘাট থেকে গোসাইরহাটের জালালপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পদ্মা ও মেঘনায় অবাধে চলছে ইলিশ শিকার। প্রকাশ্যে বিক্রয় না করলেও গোপনে বিভিন্ন পয়েন্টে বিক্রয় হচ্ছে এসব ইলিশ। পুলিশের লগে যায়, পুলিশের লগে গিয়া মানে ওইখান থেকে মানে ওই যে ট্রলারে যে মাছ আসে জাল্লরা ধরে ওই মাছ এখানে জমা রাখে। প্রশাসনকে হাত করেই ইলিশ ধরা অব্যাহত রাখার কথা জানালেন অভিযুক্ত এক মাছ ব্যবসায়ী। পুলিশ যে অভিযান পরিচালনা করে এখানে ঘাড়ে আসে, যারা পরিশ্রম করে পারিশ্রমিকভাবে খানার জন্য কিছু না। কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। অভিযানের সাথে সম্পৃক্ত কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটা আমরা সঠিক তদন্তের মাধ্যমে তাদের বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করব। এদিকে মা ইলিশ রক্ষায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। প্রশাসন পুলিশকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা এই কাজটি করতে গিয়ে মৎস্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সদা সর্বদা আমাদের ঢাকা থেকে নিয়ন্ত্রণ মনিটর করছেন, পরামর্শ দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে গত এক সপ্তাহে মোট ৪৬ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৯১,০০০ মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব দেওয়ান আলী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা জনাব হাসান, আপনি কি আমাদের জানাবেন যে এইবার যে ইলিশ মাছের জন্য একটা যে প্রতি বছর যে একটা ব্যান থাকে নির্দিষ্ট সময়ের জন্য, সেই সময়টা এবার ২৩ তারিখে শেষ হয়ে গেল। এই সময় মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে এবং সাধারণত কোনো ইলিশই ধরা যায় না। তো এবারের এই সময়টা কেমন হলো, কতটা সফল হতে পেরেছে সরকার এই নিষেধাজ্ঞা আরোপের ফলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি জানি আপনিও একজন ইলিশ প্রেমী, সবসময় এই ধরনের প্রোগ্রাম আপনি করতে ভালোবাসেন এবং করছেন। তো যে প্রশ্নে আমি ফিরে আসছি যে আসলে ১৩ থেকে ২৩ এই ১১ দিন এই আমাদের ইলিশ মাছ ধরা, মা ইলিশ মাছ ধরা নিধন বন্ধ ছিল। শুধু তাই নয়, গত বছর আমরা যেটা দেখেছি তার আগের বছরও দেখেছি, এই ১১ দিন বিশেষ করে আমাদের মেঘনা, পদ্মা, শরীয়তপুর, এই যে এরকম বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী কোনো অঞ্চলে জাল কিন্তু নামার কথা না। আচ্ছা, কোনো ধরনের মাছ এখানে ধরা বন্ধ থাকে। এই বছরে কিছু কিছু অভিযোগ এসছে যে আসলে অনেক গভীর সমুদ্রে যে জেলেরা মাছ ধরেছে, অথবা আপনার একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখলাম সেখানেও বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেছে। কিছুদিন আগে কিন্তু আমি ইয়েতে ছিলাম চিটাগংয়ে, সেখানে আমি নিজে এই অভিযানে আমি কিছুটা হলেও আমি প্রত্যক্ষ করেছি। সেখানে ঢাকার থেকে মৎস্য অধিদপ্তরের বড় কর্মকর্তারা ওনারা গিয়েছিলেন, জেলা মৎস্য কর্মকর্তারা ওনারা গিয়েছিলেন এবং আমাকে ইনফর্ম করা হলো যে ওনারা বেশ কারেন্ট জাল এবং অন্যান্য জাল ওনারা আটক করতে পেরেছেন। কোনো কোনো জায়গায় হয়তোবা এর কিছু ব্যত্যয়, যেটা আমরা বললাম, ঘটেছে। তবে আমি বলবো যে এই বছর আরেকটু কড়াকড়ি হওয়ার মনে হয় দরকার ছিল, যেটা আমরা গত বছর বা তার আগের বছরে আমরা দেখেছিলাম। হয়তোবা এই বছরে, কারণ এই সময়টাও ছিল ঈদ এবং বন্ধ, সেটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে, কারণ আমাদের ঈদ হলো মনে হয় ১৬ তারিখে, লম্বা একটা বন্ধ ছিল। তারপরও আমার মনে হয় যে চেষ্টা করেছে, কিন্তু তারপরও কিছু প্রবলেম আমাদের ছিল। আসলে একটা বড় সমস্যা হচ্ছে এই ১১ দিন যে নিষিদ্ধ থাকবে এবং যারা জেলেরা যারা ইলিশ শিকার করে তারা আমাদের শুধু এই সময়টা তারা ইলিশ মাছ শিকার করে, বাইরে বোধহয় আর কিছু করে না। তো সেক্ষেত্রে তাদের আসলে কি বিকল্প কোনো কর্মসংস্থান থাকে না এই ১১ দিন বা এই সময়টা? এই বিষয়ে আসলে অনেকদিন থেকে কথা হচ্ছে যে সরকার দিক থেকে কিছু করা উচিত, কিন্তু সে অর্থে কার্যকর কি কিছু হয়েছে? আসলে আমরা নভেম্বর থেকে আবার মে পর্যন্ত জাটকা নিধন বন্ধ থাকে, এই ৭ মাস। সেই সময় যেটা করা হয়, আমাদের জেলে প্রতি ৩০ কেজি করে চাল সরকার দেয়, সেটা জেলেদের লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী দেয়।
এখন এই 11 দিনে সব জায়গায় জেলেরা কিন্তু সেই সহায়তা পায় না, যেটা আপনি বললেন যে সেটা ঠিক, যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সরকারও চেষ্টা করছে। আসলে এই দিকটাতেও আমাদের নজর দিতে হবে যে এই 11 দিন তো আসলে যদি তাদেরকে আমরা পেটে কিছু না দিই, তাহলে তো সে পেটের তাগিদে, সবাই যে পেটের তাগিদে যায় আমি তা বলবো না, কিন্তু অনেকেই আছে যারা পেটের তাগিদেই যায়, যারা চুরি করে মাছ ধরে বা বিক্রি করার চেষ্টা করে। সুতরাং এই প্রশ্নটার উত্তরে যেটা আমরা সবাই চাই যে সরকার এই ব্যাপারে নজর দেখ এবং তারা যাতে এই 11 দিন সচ্ছল না হলেও মোটামুটি পেটে ভাতে চলতে পারে সেই দিকটা নজর দিক। আরেকটা বিষয় আছে, যখনই আমরা এই লিস্টের কথা বলছি, নিবন্ধনের কথা বলছি, যে একটা জেলায় বা যে সাধারণত যেসব অঞ্চলে ইলিশ মাছ ধরা হয় তার প্রকৃত চাষিদের সংখ্যা নিরূপণ করা বা এই জাতীয় কোনো তালিকা রয়েছে কিনা সরকারের কাছে? আসলে সরকার তালিকা করছে, প্রত্যেকটা জেলাকে এই আইডি কার্ড দেওয়ার প্রোগ্রাম চালু হয়েছে এবং মৎস্য অধিদপ্তরের ইয়েতে সূত্র মতে কোনো কোনো জেলাতে তারা শেষ করেছে এবং কোনো কোনো জেলাতে তাদের এই কার্যক্রমটা চলছে, যাতে প্রত্যেকটা জেলায় আইডি কার্ড পায়। কিন্তু এখানে একটি বিষয় কিন্তু আমাদের নজরেই রাখতে হবে যে আমি যে আইডি কার্ডটা দিব সেটা যেন প্রকৃত জেলেও পায়। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ এসছে যে স্থানীয় কোনো ইয়ের মাধ্যমে চক্রের কারসাজির ইয়েতে যে যারা প্রকৃত জেলে না তারাও কিন্তু এই কার্ডটা পেয়ে যাচ্ছে, কারণ ওনারা জানে যে এই কার্ডটা পেলে হয়তো বা বিভিন্ন ধরনের সহায়তা পাওয়া যেতে পারে, যে সময় ইলিশ মাছ ধরা বন্ধ বা অন্য ধরা মাছ বন্ধ, সেজন্য ওরাও কিন্তু এই কার্ডটা নিয়ে নিচ্ছে। এদিকে কঠোর পদক্ষেপ একটা নেওয়া দরকার এবং সরকারের বোধহয় আমার মনে হয় যা থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট থাকতে পারে, যারা এই তালিকার কাজ করবে ইন্ডিপেন্ডেন্টলি, সেপারেটলি, সেক্ষেত্রে হয়তো সরকারের কিছুটা সুবিধা হতে পারে, সুবিধা পেতে পারে। জনাব হাসান, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মঞ্চে। আজ আমরা কথা বলছি মা ইলিশ নিধন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক দেওয়ান আলী হাসান। জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম মা ইলিশ মাছ নিধনের সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল 11 দিন, সেটা কেমন কেমন গেল, কেমন সফলতা কেমন আসলো। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলছিলাম। এই বিষয়ে আমরা বলছিলাম যে কৃষক যারা জেলে তাদের জন্য কোনো সহায়তা দেওয়া যায় কিনা। এর পাশাপাশি আমরা জানতে চাই যে জলদস্যুর একটা আক্রমণ রয়েছে যেসব এলাকায় ইলিশ মাছ ধরা হয়ে থাকে। এই বিষয়ে আসলে আপনার কি মনে হয় যে বিশেষ নজর দেওয়া হয় ইলিশ মৌসুমে সরকারের পক্ষ থেকে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে গত 2 বছর যাবৎ এই ট্রেন্ডটা চালু হয়েছে এবং আমরা বিভিন্ন সময় ইলিশ মাছের জেলেদের সাথে কথা বলেছি, ফিল্ডেও গিয়েছি এবং একসময় আপনিও আমাদের সাথে ছিলেন এবং দেখেছেন যে আসলে এই কমপ্লেনটা কিন্তু যখন আমরা স্পিডবোট নিয়ে বা নৌকা নিয়ে যখন আমরা ভিতরে গিয়েছি, মেঘনার ভিতরে, প্রত্যেকটা জেলেই কিন্তু এই অভিযোগটা দিয়েছে যে এখন এই অনেক ধরনের প্রবলেম তাদের আছে, কিন্তু সবচাইতে বড় হলো এই জলদস্যুদের। তারা মাছ নিয়ে যাচ্ছে লুট করে, তারা জাল নিয়ে যাচ্ছে, ইভেন কি তারা নৌকা নিয়ে যাচ্ছে এবং কোনো সময় বাধা দিলে তাদেরকে নৌকা থেকে ফেলে দেওয়া হচ্ছে অথবা জখম করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। এই ব্যাপারে কোস্টগার্ড এবং লোকাল যে প্রশাসন তাদেরকে আরো তৎপর হওয়া দরকার, কারণ এই জেলেদের যদি এই নিরাপত্তাটা আমরা না দিতে পারি, এমনিই তো আমাদের অবস্থা, ওদের অবস্থা সঙ্গীন। আবার একটা বিষয় যে সাহস করে আপনার ছিল যে জেলেদের মৌসুমে যাদের যেহেতু কোনো ব্যাংক লোনে অ্যাক্সেস নাই, তাদেরকে দাদনের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ স্থানীয় ব্যবসায়ীদের কাছে চড়া সুদে ধার নিতে হয়, লোন করতে হয়। এইখানে তাদের জন্য কি কোনো ফর্মাল ব্যাংকিং সিস্টেম তৈরি করা যায় কিনা, যার ফলে তাদের এই সমস্যাগুলো হতে পারে? অনেকদিন যাবতই আমরা এই কথাটা বলে আসছি যে যারা প্রকৃত যে ইলিশ যারা ধরছে জেলেদেরকে আসলে আমরা স্বল্প সুদে কোনো ঋণ দিতে পারি কিনা, যারা কৃষকদেরকে দেওয়া হচ্ছে। আসলে এদের যে ঋণটা নেয় আমরা হিসেব করে দেখেছি যে 30 থেকে 40% পর্যন্ত কিন্তু তাদের ইন্টারেস্ট তাদের চলে যাচ্ছে এবং তাদের সেই হিসাবও তারা করছে না। এবং যারাও দু একজন হিসাব বোঝে তারা বলছে যে আমার যতই হোক আমার তো পেট তো চলছে, ওই সময়তে আমাকে কে ঋণ দিবে। সুতরাং তাদের আসলে ওই দিন আনতে পান্তা শেষ হয়, এরকম একটা অবস্থাতে তারা দিন যাচ্ছে। আর একটা বিষয় দৃষ্টি করি যেটা হচ্ছে এবার যেহেতু এক্সপোর্ট বন্ধ ছিল, রপ্তানি বন্ধ ছিল, সেই হিসাবে দেখা যাচ্ছে ইলিশ মাছের দামও বাজার দরও যথেষ্ট কম ছিল এবার। এটাকে আসলে এক অর্থে যারা আমাদের মৎস্যজীবী জেলে তাদের জন্য কি উপকার বয়ে আনছে?
যারা জেলে তাদের জন্য উপকার কতটুকু বয়ে আনছে, যারা আমরা ভোক্তা তাদের জন্য হয়তো বা কিছুটা আমরা সুবিধা ভোক্তারা পাচ্ছি, নিশ্চয়ই সুবিধা পাচ্ছেন। কিছুটা, কিন্তু আসলে এটার একটা স্টেবল দাম থাকা উচিত বলে আমরা মনে করি। যেমন গত বছর ইলিশের প্রোডাকশন কিছুটা হয়তো বা কম ছিল, সেজন্য এক্সপোর্ট মার্কেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বছর কিন্তু ইলিশের প্রোডাকশন বেশ ভালো। এই দিকটাও আমরা আবার চিন্তা করতে পারি যে কিছুটা হলেও আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি কিনা। তাহলে কিন্তু এই যে লোকাল যে প্রাইসটা এখন বলছে যে 1 কেজি ইলিশ ভোলা বরগুনা এইসব অঞ্চলে দেখা যাচ্ছে যে 300-350 টাকাতে নেমে যাচ্ছে, যেটা আসলে সচরাচর 400 মৎস্যজীবীর বা জেলেরা যদি লাভবান না হয় তাহলে এই ট্রেড তারা থাকবে না, অন্য পেশা চলে যাবে, অন্য পেশা চলে যাবে, আমাদের সম্পদও আমাদের নষ্ট হয়ে যাবে। ওই যেটা নজর দেওয়া উচিত। আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি করি, শেষ প্রশ্ন আপনার কাছে। কারেন্ট জাল যেটা দেখা যায় যে জালের ফাঁস অতি ছোট, যার ফলে ছোট মাছ, বিশেষ জাটকার কথা বলি, জাটকা মাছ ধরা পড়ে এবং মূলত আমাদের ইলিশ সম্পদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কি এটা বন্ধ করার মতো কি আর কোনো ব্যবস্থা নেই? যদি সরকার ড্রাইভ নিচ্ছে বিভিন্ন সময়, আর কোনো উপায় আছে? অবশ্যই এটা হলো জেলেরা প্রত্যেকেই চাচ্ছে, অনেকেই চাচ্ছে যে এটা আসলে বন্ধ হোক, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে তারা এখনো সেটা তৈরি করে যাচ্ছে এবং সরকারেরও মনে হয় এটা তৎপর হওয়া উচিত, কারণ আমার সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু উদ্যোগ নেওয়া উচিত। এখন এই কারেন্ট জাল যদি বন্ধ করতে করতে আরো 20-25 বছর লেগে যায়, তখন হয়তো একসময় আমার এই মিঠা পানিতে অথবা ওপেন ওয়াটারে আমার মাছ থাকবেই না। এই ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ জনাব দেওয়ান আলী হাসান, অসংখ্য ধন্যবাদ। আর সময় স্বল্পতা আজকে শেষ করতে হচ্ছে, আপনার সাথে নিশ্চয়ই আবার দেখা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।